এই এখন টেলিভিশনের বিশেষ আয়োজন আপনার রায় অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট মাহবুব কামাল। আপনাকেও স্বাগত জানাই। তো মাহবুব কামাল ভাই, এই নির্বাচন তো হয়ে গেল, গণভোট হয়ে গেল, তো আপনি সব কিছুই পরিস্থিতি দেখছেন এবং ভাবছেন, তো কিভাবে মূল্যায়ন করবেন যে বা কি দেখলেন এই নির্বাচন? না, গণভোট এটা স্যাটিসফ্যাক্টরি ইন দি সেন্স যে ভার্চুয়ালি এই নির্বাচনটা হয়েছে আপনার থিওক্রেসি বনাম মেরিটোক্রেসি। কারণ আপনার তারেক রহমান তো বলছিলেন যে ধর্ম দিয়ে নয়, মেধা দিয়ে আমরা দেশ চালাবো। সো ইট ওয়াজ এ ফাইট বিটুইন থিওক্রেসি অ্যান্ড মেরিটোক্রেসি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইট ওয়াজ এ ফাইট এগেইনস্ট বিটুইন লিবারাল ডেমোক্রেসি ভার্সাস আলট্রা রাইটিজম। এবং লিবারাল ডেমোক্রেসি জিতেছে এবং মেরিটোক্রেসি জিতেছে। এটা একটা স্যাটিসফ্যাক্টরি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে দেখেন, এটা খুবই সারপ্রাইজিং যে উইদাউট এ সিঙ্গেল ক্যাজুয়ালিটি একটা নির্বাচন হয়ে গেল। আনপ্রেসিডেন্টেড ইন হিস্ট্রি, কোনো ক্যাজুয়ালিটি নাই এবং স্যাটিসফ্যাক্টরি, সবাই মেনে নিচ্ছে ইত্যাদি। এটা আমার কাছে খুব বিস্ময়। এবং এই ক্রেডিটটা আমি দিতে চাই মোস্টলি আপনার সেনাবাহিনীকে। এবং আমি নির্বাচনের কয়েকদিন আগে থেকে বলতেছিলাম যে সেনাবাহিনী যদি প্রপারলি অ্যাক্ট করে এবং নন সিলেক্টিভলি, সিলেক্টিভ হওয়া যাবে না। যেমন আমরা দেখছি গোপালগঞ্জে হাইপার অ্যাক্টিভ, কিন্তু অন্যান্য মবক্রেসির ক্ষেত্রে তারা ইনঅ্যাক্টিভ ছিল। আর্মি ওয়াজ সিলেক্টিভ ইন দেয়ার অ্যাকশন। না, আমি বলছিলাম যে সিলেক্টিভ হওয়া যাবে না, মানে সোসাইটিকে ফেসলেস দেখতে হবে, মুখাবয়বহীন। এ বিএনপি নাই, জামাত নাই, এটা দেখা চলবে না। সো নন সিলেক্টিভলি যদি অ্যাক্ট করে তাহলে এটা নির্বাচনটা খুব সুষ্ঠু হবে। তাই হয়েছে আর কি, তাই হয়েছে। হ্যাঁ, এ নাম্বার অফ মানে আরপিও ভায়োলেশনস হয়েছে, এই যেমন টাকা পয়সা দেওয়া দেওয়ি ইত্যাদি, তো কোথাও কোথাও দখলের চেষ্টা করছে। বাট যখনই একটা মানে অঘটন ঘটতে যাচ্ছিল, আর্মি ইমিডিয়েটলি অ্যাক্টেড এবং সেটাকে তারা করছে আর কি। তো সব দিক থেকে আমি বলবো, আর সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মাই স্যাটিসফ্যাকশন ইজ যে মুক্তিযুদ্ধটা আপাতত বেঁচে গেল। পরে কি হবে সেটা পরে, আপাতত ইট ইজ সেভড। মানে যেভাবে চলতেছিল আর কি। দেখেন, আপনি ভাবা যায় না, এই যে ফুয়াদ সাহেব, হি ইজ এ ব্যারিস্টার, সে বলতেছে আমি 16ই ডিসেম্বর মানি না। হ্যাঁ, তো 16ই ডিসেম্বর না হলে তুমি ব্যারেটলো পড়তে যাইতেই পারতা না ইংল্যান্ডে। হ্যাঁ, বড় বড় কথা বলো। তো যাই হোক, এখন এইসব দিস কি বলে যে এভিল ফোর্সেস হ্যাভ বিন ডিফিটেড। হ্যাঁ, এটা ডিফিটেড হয়েছে এবং এই বিজয় কতদিন পর্যন্ত আমরা ধরে রাখতে পারবো সেটা একটা প্রশ্ন বটে। ওটা একটা জায়গা অবশ্যই, এবং এই গণতান্ত্রিক রূপান্তরের ইটস এ কান্ট্রি অফ কনস্পিরেসি। এটা কনস্পিরেসির দেশ। হ্যাঁ, কখন কি কোন কোন কোয়ার্টার থেকে কি কনস্পিরেসি হবে ইউ নেভার নো। হ্যাঁ, সো মানে ওই জন্য সতর্ক থাকারও একটা ব্যাপার রয়েছে। তো যেটা মাহবুব কামাল ভাই, একটা জিনিস লক্ষ্য করছিলাম, দেখেন যে আমাদের যে প্রথম যে নির্বাচনটা ঘটেছিল ওই স্বাধীন হওয়ার পর 1973 সালের 7ই মার্চ, হ্যাঁ, ও তখনকার সময় দেখতে চেয়েছিলাম যে নির্বাচনে তখন আপনার ভোট পড়েছিল প্রায় 54.9%। তারপর সর্বশেষ এই নির্বাচনের আগে যেটা অনেকটা ডামি নির্বাচন বা রাতের ভোটের নির্বাচন, ওখানেও আমরা দেখতে পেয়েছি যে দাবি করেছিল নির্বাচন 41.8%। তো এই প্রেক্ষাপটে এইবারের যে নির্বাচনটা, একদিকে যেহেতু সংসদ নির্বাচন প্লাস আবার গণভোটের ব্যাপার ছিল, এটাকে আপনি কিভাবে দেখছেন যে অংশগ্রহণের? এটা আমি মনে করি কি, আমার পার্সোনাল, এটা ইউ মে ডিফার। সেটা হচ্ছে যে পাবলিক চাইছে যে এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি হোক। তার নিঃশ্বাসই নিতে পারছিল না, মানে একটা ভয়ের রাজত্ব, একটা টেরর, হ্যাঁ, একটা মবক্রেসি দ্বারা মানে সবাই আতঙ্কিত যে দিস এভিল ফোর্স শুড গো। এইটা পাবলিক মনে করছে যে এর পরিবর্তে একটা রাম শাম যদু টম ডিক হেরিক যে আসুক কোনো অসুবিধা নাই, কিন্তু দিস গভর্নমেন্ট শুড গো। সেই জন্য তারা মানে ভোট দিছে যে যাই হোক একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, একটা ইলেক্টেড গভর্নমেন্টের যে মানে হুয়েভার হি ইজ। না, এই গণঅভ্যুত্থানের পরে মানুষের তো প্রত্যাশা একটা জায়গা আছে। না, 16 বছর তো এরা রুল করতে পারে নাই। রুল করতে পারে মিসরুল, এবং পাবলিক চরম বিরক্ত, চরম বিরক্ত হয়েছে এই সরকার। তো সারা মনে করছে যে না, এখান থেকে নিষ্কৃতি চাই, তো গেছে ভোট দিতে। আরো হয়তো যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতো, আওয়ামী লীগ পার্টিসিপেট, দি টার্ন আউট কুড বি
নিয়ারলি 80%, জি। যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারে। না তো ওই যেটা হচ্ছে যে মোটামুটি মেজরিটি রাজনৈতিক দলই তো অংশগ্রহণ করেছে, যদি ওইভাবে যদি আমরা আওয়ামী লীগের না কথা না, আদৌ- আওয়ামী লীগ বিগ পার্টি, Big তো party, অস্বীকার করতে হবে না। জি, জি। হ্যাঁ, আওয়ামী লীগের তো ড্যামেজ হয়েছে অনেক, Damage হয়েছে। বাট ইনোসেন্ট আওয়ামী লীগের আছে না, অনেক আছে তো, লার্জ নাম্বার অফ ইনোসেন্ট। জি জি অবশ্যই। তবে এখন মজার ব্যাপার যেটি হচ্ছে যে এখন ভাবছি যে সামনে যে এই যে এখন নির্বাচনের হয়ে গেল, ফলাফল ঘোষিত হয়ে গেল, দেখতে পাচ্ছি যে বিএনপি বেশ ভালো অবস্থানে রয়েছে, সরকার গঠনের দিকে যাবে। তো মাহবুব ভাই, আপনি সামনের দিকের ভবিষ্যৎটার দিকে তাকিয়ে কোনো চ্যালেঞ্জ কি লক্ষ্য করছেন বা ভাবছেন যে চ্যালেঞ্জ মানে কি? চ্যালেঞ্জের পাহাড়, বুঝছেন? একেবারেই আপনি যদি চ্যালেঞ্জগুলোকে ক্যাটাগরাইজ করেন, জি, জি। তাহলে 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে আপনার পলিটিক্যাল চ্যালেঞ্জ, জি জি না সরি, 1 নম্বর হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ, জি 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল চ্যালেঞ্জ, 3 নম্বর হচ্ছে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ। হ্যাঁ, এগুলি খুব ভয়াবহ রকমের চ্যালেঞ্জ আছে। আপনি একটু সময় দিলে আমি একটু ব্যাখ্যা করতে পারি। জি, জি। যেমন ধর ইকোনমিক চ্যালেঞ্জ, না? দেখেন, আমি কি বলবো, আমার কোনো নিজের কথা নাই, আমি মানুষকে কোট করব শুধু, জি। এবং কাদের কোট করব? যারা রেসপন্সিবল। যেমন ধরেন, বাংলাদেশ ব্যাংক বলতেছে মুদ্রানীতিতে যে অবজারভেশন দিচ্ছে, তারা বলতেছে যে অর্থনীতি সন্ধিক্ষণে, জি ঠিক আছে? আচ্ছা, অর্থ উপদেষ্টা তার শেষ কার্যালয়ে বলতেছে যে আপনার খেলাপি ঋণ এবং ক্রেডিট সাপ্লাইয়ে এইটা অর্থনীতি খুব চাপের মধ্যে আছে। কিন্তু আবার তো উনি তো বলছেন যে আবার ভালো অবস্থায় নাকি রেখে যাচ্ছেন, এরকমও তো বলেছেন। হ্যাঁ, এদের কথা কিন্তু ঠিক নাই। দে আর অল ইরাটিক পার্সন, সকাল বিকাল করে, সকালে একরকম, বিকালে একরকম। হ্যাঁ, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রথম অর্থ উপদেষ্টা প্রথমে একদম টেক ওভারের 3-4 দিন পরে বলে নাই যে অর্থনীতি অত খারাপ না, পরে বলতেছে দেশ ধ্বংস হয়ে গেছে। তুমি বলতেছো অর্থনীতি অত খারাপ না, আবার বলতেছো দেশ ধ্বংস হয়ে গেছে। হাউ ফানি। আচ্ছা, তারপরে ধরেন যে দুর্নীতিতে তো এক স্টেপ নেমে গেছে, সেটাই করা। আর দেবপ্রিয় সাপোজ টু বি ওয়ান অফ দ্য ক্লোজেস্ট, হ্যাঁ। মানে এইড অফ প্রেজেন্ট গভর্নমেন্ট। প্রথম দিকে তো ব্ল্যাঙ্ক চেক দিছিল গভর্নমেন্টকে। সে বলতেছে যে গভর্নমেন্টের দম ফুরাই গেছে এবং কিছু করতে পারে নাই। তা আমার তো নিজের কোনো কথা নাই। তারপরে ধরেন যে এই যে বেতন বাড়ায় দিল না, ডাবল পে স্কেল যেটা দিল আর কি, এইটা তো কয়েকদিন পরে আন্দোলনে নামবে সরকারি কর্মচারীরা, এটার বাস্তবায়নের জন্য নামবে না? জি এটা বিরাট চ্যালেঞ্জ তো এটা। আচ্ছা, তারপরে ধরেন যে ইনফ্লেশন কত? ইনফ্লেশন সাউথ এশিয়া হায়েস্ট, এবং আপনার সেকেন্ড হায়েস্ট যে সে বাংলাদেশের প্রায় অর্ধেক। জিডিপি কত? ইনভেস্টমেন্ট আছে আশিক অনেক জিরো ইনভেস্টমেন্ট। একদম এমপ্লয়মেন্ট আমরা তো শুনেন, যখন ওই যে ইনভেস্টমেন্ট সামিট যখন হইলো, তখন বিরাট হাইপ না? জি আমি একটা টক শোতে বলছিলাম যে এরকম ব্যাপার যে পাইপলাইনে ডলার জ্যাম লেগে যাবে। এখন দেখি যে মানে ডলার তো দূরের কথা, পাইপলাইন একদম হলো, এখান থেকে তাকাইলে ওই উল্টা পাশে দেখা যায় একটা ডলারও নাই পাইপলাইনে। জি না, একদিকে ধরেন ইনভেস্টমেন্ট কম, এবার এইদিকে দেখেন কম না, জিরো। প্রচুর জব দরকার তৈরি করা, বিনিয়োগ না হলে তো আপনার জবও তৈরি হবে না। Exactly. এবং আমি জনমিতিক জায়গা থেকেও বলতে পারি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে আমরা বলি, এর সদ্ব্যবহার কিন্তু করা যাবে না। দেখেন, আর একটা ফানি জিনিস দেখেন, আমাদের চিফ অ্যাডভাইজার 03 আছে না? জি 03 2 নম্বরটা কি? আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ। জিরো আনএমপ্লয়মেন্ট করবেন আপনি না? জিরো আনএমপ্লয়মেন্ট পৌঁছতে হবে আর কি। ইজ অ্যান আনহেলদি ইকোনমি। জিরো আনএমপ্লয় মানে হচ্ছে নতুন কোনো ইন্ডাস্ট্রি নাই, করার সুযোগ নাই, সব তো এমপ্লয়েড, নতুন কোনো কর্মসংস্থান নাই। তার মানে কি সোসাইটি স্টেরাইল হয়ে থাকলো, বদ্ধ হয়ে থাকলো। জাপান যেটা এখন ফেস করতেছে। হ্যাঁ, একটা নোবেল লরিয়েট দেখেন, মানে তার মিনিমাম কোনো অর্থনীতির উপর কোনো ধারণা, সে নাকি আবার অর্থনীতির মাস্টার ছিল। কি বলবো বলেন এইসব? আচ্ছা, তো আচ্ছা, এগুলো এই চ্যালেঞ্জ না? আর পলিটিক্যাল চ্যালেঞ্জ দেখেন, জি মবক্রেসি না, এটা তো ইনস্টিটিউশনালাইজড হয়েছে। এখন এটা থেকে উত্তরণ কি হবে না বলে মনে হয়? এটা উত্তর আমার মনে হয় এখন আর মবক্রেসি থাকবে না। মাহবুব ভাই, আমার মনে হয় একটা ব্রেক নিয়ে আমরা আবার আসি, কারণ এই আলোচনাটা তাহলে জমবে বলা যাবে। জি।